একটা পেশেন্ট, একটা মেয়ে, 13 বছর বয়সের একটি মেয়ে, তার সমস্যা হচ্ছে অ্যালার্জি, ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা। অ্যালার্জি এবং ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমা হলো তার সমস্যা। তো এটা নিয়ে প্রায় বছর 4 থেকে ভুগছে। ওর আরেকটা ভাই আছে, আর মেয়েটা, 2 ভাই বোন। ফলে মেয়েটা অনেক আদর যত্নে বড় হয়েছে, অনেক আদর যত্নে বড় হয়েছে মেয়েটা। তার চিকিৎসাও যথেষ্ট হয়েছে, চিকিৎসার কোনো ঘাটতি হয়নি, যেহেতু একটা মেয়ে, ছোট মেয়ে, ফলে খুব আদরের সঙ্গেই তার সঙ্গে আচরণ করে এবং চিকিৎসা যথাযথ হয়েছে, ভালো চিকিৎসা হয়েছে। কিন্তু অ্যালার্জি সারাতে পারেনি, শ্বাসকষ্ট, হাঁপানি, ব্রঙ্কিয়াল অ্যাজমা সারাতে পারেনি এবং বুকের মধ্যে ছাই করে। রাতে শোবার সময় প্রচুর কষ্ট, রাতে শোবার সময় এত বেশি কষ্ট পায় যে সে বিছানা ছেড়ে উঠে বসতে হয় এবং তাকে পায়চারি করতে হয়। তো যখন তার কষ্ট খুব বেশি হয়, তখন সে তার মাকে কাছে চায়। মাকে বলবে, তুমি এসে আমার কাছে বসো। ওই সময় সে কোনো কথা বলতে চায় না, কেউ ওর সাথে কথা বলুক সেটাও সে পছন্দ করে না। কিন্তু মাকে কাছে এসে বসে তার গায়ে হাত দিয়ে থাকতে হবে। সেই সাথে সাথে যদি গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় তাহলে খুবই আরাম, খুব ভালো বোধ করে। কিন্তু সে নিজের থেকে বলে না যে তুমি এখানে বসে আমার গায়ে মাথায় হাত বুলিয়ে দাও, এটা সে বলে না। কিন্তু যদি তার মা হাত বুলিয়ে দেন তাহলে তার খুব ভালো লাগে। আমি মেয়েটাকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমার মাকে তুমি কেন বলো না? সে আমার ক্লিনিকে এসে চুপচাপ থাকে, খুব একটা বেশি কথা বলতে চায় না, মানে অনেক একদমই চুপচাপ, খুব চুপচাপ বসে এরকম। তো ওর মা বললেন যে ও বাসায় প্রচুর কথা বলে এবং প্রচুর অস্থির, প্রচুর চঞ্চল, প্রচুর অস্থির। এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি এইরকম করে করে বেড়ায়। পাশে দোকান আছে, সে দোকানে যায়, খাবার টাবার নিয়ে আসে এবং আজকালকার যে বিভিন্ন ধরনের মুখরোচক খাদ্য, সেই সমস্ত খাবারগুলো তার খুব বেশি ভালো লাগে এবং সেই খাবারগুলো খেতে চায়। তো যখন অসুস্থতা বেশি হয় তখন তার ভিতরে অস্থিরতা আসে। যেহেতু শ্বাসকষ্ট খুব বেশি হলে ভীষণভাবে কষ্ট পায়, ফলে তার ভিতরে অস্থিরতা আসে। আর এই অস্থিরতা সময়ে ও ওর মাকে কাছে চায়। ওর মা যদি গায়ে মাথায় হাত বুলিয়ে দেয় তাহলে খুব আরাম পায়। তো এইখানে এই এই একটা সাইড গেল। আরেকটা কি, ওর মা বাবা দুজনেই বললেন যে মেয়ে হচ্ছে প্রচন্ড অস্থির, প্রচুর চঞ্চল, এক জায়গায় স্থিরভাবে থাকতে পারে না। একবার এর বাড়ি যাবে, একবার ওর বাড়ি যাবে। হ্যাঁ, মানে তার যে কাকা কাকিদের বাড়ি আছে বা তার সহপাঠীদের যে বাড়ি আছে তাদের সেইখানে ও অবিরাম যাতায়াত করে। তার পড়তে ভালো লাগে না, ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, ঘুরে বেড়াতে তার খুব ভালো লাগে, খুব আনন্দ পায়। এখানে ওখানে সেখানে ঘুরতে পারলে তার খুব ভালো লাগে। সাজতে ভীষণ পছন্দ করে, সাজতে ভীষণ পছন্দ করে। মেয়ে ভীষণ চঞ্চল, প্রচুর অস্থির, ভীষণ জেদি, যা বলবে তাই দিতে হবে, না দিলে সে শুনবে না, একেবারে বেপরোয়া হয়ে যাবে। এবং তাকে যদি তার চাহিদার জিনিসটা না দেয় তাহলে সে ভীষণ ভাবে রেগে যাবে,
প্রচন্ড ভাবে রেগে গিয়ে জিনিসপত্র ছুঁড়ে ফেলা, ভেঙে ফেলা, এগুলোও করতে পারে। কিন্তু আমি তাকে তখন জিজ্ঞাসা করলাম যে ওকে ম্যানেজ করা যায় কিভাবে? ও যে এত রেগে যায়, তো রাগলে পরে তাকে ম্যানেজ করা যায় কেমন করে? তখন তাকে ম্যানেজ করা যায় তার সঙ্গে সুন্দর আচরণের মধ্যে দিয়ে, খুব আদরণীয় ভালোবাসার মধ্যে দিয়ে, অর্থাৎ অত্যন্ত স্নেহশীল আচরণ বা স্নেহশীল ভালোবাসার মধ্যে দিয়ে তাকে বোঝাইলে ধীরে 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 সে শান্ত হয়ে যায়, ধীরে ধীরে শান্ত হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই বোনের সঙ্গে তোমার সম্পর্ক কেমন? তোর মা বললেন, ওর বাবাও বললেন যে ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নয়, ভাইয়ের সঙ্গে সম্পর্ক একদমই ভালো নয়। ভাই বড়, এ ছোট, কিন্তু তারপরেও এ তাকে খুব মারে, তাকে রাগায়, তার সঙ্গে ঝামেলা করে, তার চুল ধরে খিঁচে দেয়, এরকম। এবং তার উপরে প্রচুর হিংসা রয়েছে। ভাইয়ের জন্য কোনো কিছু কিনে দিলে সেই জিনিস একেও দিতে হবে, যদি না দেয় তাহলে তখন এ রাগ করবে, রাগ করে বলবে যে আমাকে ভালোবাসে না, ভাইকেই ভালোবাসে, আমাকে কিছু দেয় না, সব ভাইকে দেয়। এই রকম ভাবে মানে নানান রকম কথা বলতে থাকে। ভাই ওনাদের কাছে ভালো, আমি ওনাদের শত্রু, এই রকম নানান রকমের কথাবার্তা বলে। এবং জেদ ধরে থাকে যে ভাইকে যা দেওয়া হলো সেটা একেও দিতে হবে, অর্থাৎ ভাইকে যদি একটা জামা দেওয়া হয় তো এর জন্যও জামা কিনে নিতে হবে। এরকম ওর মধ্যে হিংসা রয়েছে। তো আমি তাকে জিজ্ঞাসা করলাম যে তাহলে তোমাদের দুজনের মধ্যে তোমাকে সব থেকে বেশি কে ভালোবাসে? বাচ্চাটা বলল, আমাকে কেউ ভালোবাসে না, ভাইকে বেশি ভালোবাসে। আচ্ছা, তুমি এটা ঠিক বোঝো যে ভাইকেই বেশি ভালোবাসো? বাচ্চাটা বলল, হ্যাঁ, ভাইকে বেশি ভালোবাসে, আমাকে বেশি ভালোবাসে না। আচ্ছা আচ্ছা, তো ভালোবাসে না বলে তোমার সমস্যাটা কি? আমার মনে কষ্ট হয়। ভাইকে বেশি ভালোবাসে, আমাকে ভালোবাসে না, আমার মনে কষ্ট হয়। আর কি হয়? রাগ হয়, দুঃখ হয়, আমার ভালো লাগে না কিছু। তুমি কি করে বোঝো যে তোমাকে ভালোবাসে না, ভাইকে বেশি ভালোবাসে? আমি বুঝি। তখন বলছে, আমি বুঝি। আচ্ছা, জিজ্ঞাসা করা হলো যে ও তো এখানে কথা অনেক কম বলছে, তো বাড়িতে কথা কেমন বলে? কম বলে না বেশি বলে? তেনারা বলেন যে বাড়িতে অনেক বেশি কথা বলে। ওর বাবা আবার বললেন, আমি যদি ওর সঙ্গে কথা বলা শুরু করে দিই তাহলে চললো, আর থামাথামির কোনো ব্যাপার নেই, চললো কথা, অবিরাম চলবে, অবিরাম চলবে, অবিরাম কথা চলবে। তার মানে কথাও বেশি বলে। আপনারা লাইভটি একটু শেয়ার করুন, লাইভটা শেয়ার করুন। ওর রাগ মেটে না সহজে। ওর ভাই যদি ওর সঙ্গে কোনো খারাপ আচরণ করে, ওর রাগ মিটতে চায় না, সেই রাগ ওর মনে থাকে। ওর সহপাঠীরা যদি কোনো ওর সঙ্গে খারাপ আচরণ করে, তো সেটা ও ভোলে না, সেগুলো মনে রাখে এবং প্রতিশোধ নেবার আচরণ করে। মানে অল্প দিনের মধ্যে সুযোগ পেলে সে প্রতিশোধ নেবে, বেশি দিন হয়ে গেলে তখন আর নেয় না, কিন্তু অল্প দিনের মধ্যে হলে প্রতিশোধ নেবে। স্বভাবে সে নরম সরম নয়, মেয়েটি স্বভাবে নরম সরম নয়, বেশ একটু কড়া মিজাজের, জেদি, একরোখা, গোঁয়ার, হিংসুটে,
এরকম। তো আমি তাকে একটি ওষুধের 30 পোটেন্সি দিয়েছিলাম প্রথম দিন, 3 মাত্রা। ওরা এসছিল 16 দিন পর। 16 দিন পরে যখন এলো তখন তার কষ্ট বাড়েনি, অ্যালার্জি আর দেখা যায়নি, এবং ভিতরে যে শ্বাসকষ্ট হতো, রাত্রিবেলায় শুতে পারতো না, রাত্রিবেলায় কষ্ট বেশি হতো, সেটা বন্ধ, আর হয়নি। ওকে ফাইটাম দেওয়া হলো। মেডিসিন কি? কি মেডিসিন বলুন? লাইভটি শেয়ার করুন, একটু শেয়ার করে দেন। বলুন, আমি যে কেস বললাম, কেসের মেডিসিন কি? আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করি। হোমিওপ্যাথি হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস পিউরেন্টা, অর্থাৎ সদৃশ্য বিধান মতে তাকে ওষুধ দিতে হবে, ব্যক্তিত্ব সাদৃশ্য ওষুধ দিতে হবে। ডাক্তার মেহবুব বলেছেন ল্যাকেসিস। আর কেউ? ডাক্তার মেহবুব বলেছেন ল্যাকেসিস। হোমিওপ্যাথিটা কতটা কঠিন সেটা একবার দেখুন। আমি হোমিওপ্যাথিটাকে একটু সহজ করে বলি, তাই না? মানে আলোচনা তো ঠিকঠাক চলো, আপনারা আপনাদের কোনো কাজে লাগুক আর না লাগুক, আপনারা বুঝতে পারেন না না পারেন, মানে কঠিন জিনিসকে সোজা ভাবে আমি বলে ছাপাই দিয়ে দিই, তাহলেও তো আপনারা বলবেন যে না, আলোচনা সত্যি দারুণ হলো, দারুণ, সত্যি দারুণ। তাতে আপনাদের কাজে লাগুক আর না লাগুক, কিন্তু আমি এখানে যে আলোচনা করছি তা 100% অথেন্টিক, 100% হ্যানিম্যানীয় হোমিওপ্যাথি, 100% সিমিলিমাম। এত সোজা হোমিওপ্যাথি নয়। এত সোজা হোমিওপ্যাথি নয়। বলুন, আর কেউ? ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামান বলেছেন ল্যাকেসিস। আর কেউ? আর কেউ বলবেন? বলেন। আর কেউ বলবেন? হোমিওপ্যাথি তো অনেক সহজ। এত সোজা হোমিওপ্যাথি নেই। আর কেউ বলবেন না মনে হয়? এই পেশেন্টের প্রধান চাওয়া কি? এই ব্যক্তির প্রধান চাওয়া কি? ব্যক্তির প্রধান চাওয়া, আকাঙ্ক্ষা, ইচ্ছা হচ্ছে ভালোবাসা। ভালোবাসা চাওয়া।
তো ভালোবাসা না পাওয়ার জন্য মানে তার অনুভূতিতে তার বাবা মা তাকে কতটা ভালোবাসেন, কতটা ভালোবাসা দিচ্ছেন আমরা তো আর গিয়ে দেখিনি। কিন্তু পেশেন্টের কমপ্লেনটা কি? আমরা হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে আমরা কি জানি যে পেশেন্টের ইচ্ছা হচ্ছে প্রথম শ্রেণীর লক্ষণ, ইচ্ছা, ডিজায়ার। পেশেন্ট কি চায়, তার ইচ্ছা কি, তার আকাঙ্ক্ষা কি, অভিলাষ কি, অসুস্থতার সঙ্গে তার অভিলাষ কি? তার বাবা মার কাছ থেকে সে ভালোবাসা পাচ্ছে না। Ailments from love, disappointment from her parents, এটা হচ্ছে তার প্রধান সমস্যা। এটা তার কাছে সমস্যা মনে হচ্ছে কেন না, সে হচ্ছে মানসিকভাবে অসুস্থ। তাদের একটি মেয়ে, তারা যথেষ্টই তাকে ভালোবাসে, কিন্তু যথেষ্ট ভালোবাসার পরেও পেশেন্ট মনে করে যে বাবা মা আমাকে ভালোবাসে না, তার চেয়ে তার ভাইকে বেশি ভালোবাসে। এই ভাইকে বেশি ভালোবাসে, এটা তার সহ্য হয় না। এটা কি? এটা হলো জেলাসি। এটা হলো জেলাসি। তাহলে এলিমেন্টস ফ্রম লাভ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট, elements from love, disappointment from our parents and jealousy. এই গেল। এটার সাথে হচ্ছে হ্যাঁ, delusion she is not loved by parents, তার মধ্যে একটা ডিলুশন আছে, ভ্রান্ত বিশ্বাস। তার মধ্যে একটা ভ্রান্ত বিশ্বাস হচ্ছে যে ডিলুশন she is not loved by her parents, এইটা একটা তার মধ্যে ডিলুশন। এটা কি সত্য? না, অবশ্যই তার বাবা মা তাকে ভালোবাসে, কিন্তু তার মাথার মধ্যে গন্ডগোল আছে, যার জন্য তার ভিতরে একটা ফিলিংস হচ্ছে যে বাবা মা আমাকে ভালোবাসে না। আর কি? এলিমেন্টস ফ্রম নেগলেক্টেড বিইং, এলিমেন্টস ফ্রম নেগলেক্টেড বিইং, এলিমেন্টস ফ্রম এলিমেন্টস ফ্রম বলে যাচ্ছে ওইটা রিজেক্টেড, forsaken feeling, forsaken feeling অর্থাৎ পরিত্যক্ত অনুভূতি। পরিত্যক্ত অনুভূতি, আমাকে ভালোবাসে না। আর হচ্ছে নেগলেক্টেড ফিলিং, নেগলেক্টেড আর পরিত্যক্ত কি? পরিত্যক্ত হচ্ছে পুরোপুরি ত্যাগ করা। তার যে সাহায্য সহযোগিতার প্রয়োজন সেই দিকে কেউ খেয়ালই রাখে না, মানে তাকে টোটালি পরিত্যক্ত করে দিয়েছে, তাকে আর প্রয়োজন মনে করে না কেউ, তাকে আর মানে টোটালটাই হচ্ছে প্রত্যাখ্যান করা। এটা হচ্ছে পরিত্যক্ত, একেবারেই পরিত্যক্ত। আর নেগলেক্টেড হচ্ছে যে না, ভালোবাসি। এই ভালোবাসি ব্যাপারটা বুঝবো কেমন করে? তার প্রয়োজনের কিছু কিছু জিনিস তাকে দেয়, কিন্তু যতটা দেওয়া দরকার ততটা দেয় না। এটা হচ্ছে নেগলেক্টেড ফিলিং। এই সমস্ত ফিল গুলো সব তার মধ্যে রয়েছে। আর একটা কি? জেলাসি লাভ ফ্রম ডিসঅ্যাপয়েন্টমেন্ট, মানে যতটা ভালোবাসা পাওয়ার ততটা ভালোবাসা যেন সে পাচ্ছে না, যার জন্য তার ভিতরে অনেক রাগ, ক্ষোভ, ক্রোধ হচ্ছে। এটাকেই বলা হয় হিংসা। এটাকেই বলা হয় হিংসা। তো তাকে ম্যানেজ করা যায় কেমন করে? হিংসা হওয়ার ফলে তার প্রচন্ড রাগ হয়। রাগ হলে পরে সে বেপরোয়া হয়ে যায়, অর্থাৎ তখন আর কাউকে মানে না। তার যা চাই তো চাই, না দিলে সে শুনবে না, সে হচ্ছে ডেফিয়েন্ট।
শত বাধার মুখেও দুঃসাহসী দেখানো হচ্ছে ডেফিয়েন্ট। ডেফিয়েন্ট এটা কারেজিয়াস নয়। কারেজিয়াস সাহসী, ডেফিয়েন্ট দুঃসাহসী। দুঃসাহসীটা কি? কোনো একটা বাধা থাকে, সেই বাধার মুখে বাধাকে উপেক্ষা করে সামনে আগিয়ে যাওয়া, মানে প্রবল বাধাকে ভয় না পেয়ে সামনে আগিয়ে যাওয়া, সেটাকে বলা হয় ডেফিয়েন্ট, দুঃসাহসী। এই দুঃসাহসের কাছাকাছি আর একটা শব্দ রয়েছে, সেটা হচ্ছে অডাসিটি। এটাও দুঃসাহসী, অডাসিটি। অডাসিটিটা কি? ঝুঁকি নেওয়া, ঝুঁকি। কোনো একটা জায়গা যেখানে যেতে নিষেধ করা হয়, যে এইখানে গেলে তোমার ক্ষতি হবার সম্ভাবনা আছে, তুমি সেখানে যেও না, কিন্তু সেইখানে ব্যক্তি কি করে? না আমি যাব, কারোর কথা শোনে না, সেখানে আমার যাওয়া জরুরি, আমাকে যেতেই হবে, অতএব চলে যায়। যেমন একজন মহিলা তার মেয়েকে উচ্চতর লেখাপড়া শেখানোর জন্য গ্রাম থেকে শহরে চলে যাবে। তো গ্রামের সেই মহিলা শহর সম্বন্ধে কিছুই জানেন না, সেখানে ঘর ভাড়া করে দুই মহিলা একসঙ্গে থাকবে, মা মেয়ে দুজন। এখন পুরুষরা শহরে যেতে চাইছে না, যে তাদের এখানে অনেক কাজকর্ম রয়েছে, ওইখানে গেলে তাদের আর সংসার চলবে না, ফলে গ্রাম থেকে তারা শহরে যেতে চাচ্ছে না। তাকে নিষেধ করা হলো যে তুমি যেখানে ঘর ভাড়া থাকবে সেইখানের এলাকাটা ভালো নয়, পরিবেশ ভালো নয়, নানান দিকে নানান রকম সব অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে, তোমরা দুইজন মহিলা একসঙ্গে শহরে গিয়ে থাকবে, সেখানে কিন্তু তোমাদের উপর অনেক নির্যাতন ঝামেলা আসতে পারে। তো সেখানে মহিলা কি করলেন, যে না, আমার মেয়েকে লেখাপড়া শেখাতেই হবে। এটা হচ্ছে ঝুঁকি নেওয়া, এটা হচ্ছে অডাসিটি, এটা ডিফিয়েন্ট নয়, এটা হলো অডাসিটি। অর্থাৎ তাকে পরামর্শ দেওয়া হলো, ঝুঁকির বিষয় সম্পর্কে ডিটেলস বলে তাকে পরামর্শ দেওয়া হলো, সবকিছু বুঝলো, বোঝার পরেও সে ঝুঁকি নিয়ে সামনে অগ্রসর হলো, এটাও দুঃসাহসী, এটাকে বলা হয় অডাসিটি। তো এই প্রত্যেকটা শব্দের যে ফিলিংস, বাংলায় যথার্থ অর্থ পুরোপুরি ভালোভাবে জানতে হবে, না হলে সঠিক শব্দের সঠিক জায়গাতে ব্যবহার হবে না। তো এইখানে কি হচ্ছে, যে জেলাসি ফ্রম, কোনটা বোঝাচ্ছিলাম, হ্যাঁ, জেলাসি ফ্রম, না ডিফিয়েন্ট বলা হচ্ছিল, ডেফিয়েন্ট, ডিফিয়েন্টের সঙ্গে ওগুলো তুলনা করা হলো। আর হচ্ছে কি, সে যখন ভীষণভাবে রেগে যাচ্ছে, সেই রেগে যাওয়া অবস্থায় তাকে ম্যানেজ করা যাচ্ছে কেমন করে না, তাকে যদি আদরণীয় ভালোবাসা দিয়ে সুন্দরভাবে বোঝানো যায়, তাহলে সে আস্তে আস্তে শান্ত হয়ে যায়, এবং এইভাবে তাকে ম্যানেজ করা যায়, আস্তে আস্তে সে ঠান্ডা হয়ে যায়, এইভাবে তাকে ম্যানেজ করা যায়। এটা হলো একটা পার্সোনালিটি। ঠিক তেমনি এমন একজন ব্যক্তি রয়েছেন, যাকে যত আদর করবেন, যত ভালোবাসবেন, যত মানে অ্যাফেকশনেট বিহেভ করবেন তার সাথে, ততই তার রাগ বেড়ে যাবে। অর্থাৎ ইনকনসোলেবল, কনসোলেশন, অ্যাগ্রাভেশন, এই সমস্ত বিহেভ গুলো তখন দেখা যাবে। এগুলো হচ্ছে এক একটা পার্সোনালিটি, সবাই তো তা হয় না। আবার কেউ আছে যাকে আদর দিলে শান্ত হবে না, তাকে বকা দিতে হবে, ভয় দেখাতে হবে, জোরপূর্বক তাকে শান্ত করা যায়। দেখেছেন কিরকম পার্সোনালিটি এক একটা। আবার কেউ আছে যে আদর, ভালোবাসা, স্নেহ এগুলোও পছন্দ করে না, আবার তাকে যতই ভয় দেখানো হোক, যতই তাকে প্রহার করা হোক, যতই মার দেওয়া হোক, তাকে কোনোভাবে ম্যানেজ করা যাবে না। অর্থাৎ নরমেও ম্যানেজ করা যাবে না, গরম ভাবেও ম্যানেজ করা যাবে না।
তার ভিতরে রাগ নিজে নিজে যখন শান্ত হবে তখন সে শান্ত হয়ে যাবে। তার আগে তাকে কেউ শান্ত করতে পারবে না। তাতে করে তাকে যদি মারবেন তো মার খাবে এক জায়গায় দাঁড়িয়ে, নো প্রবলেম। মারবেন তো সে মার খাবে, সে সেখান থেকে পালাবে না, ভয়ই পাবে না, পালাবেও না। কেউ মারবে, মারুক, পালাবে না। এগুলো এক একটা পার্সোনালিটি। কিন্তু এই ব্যক্তি তাকে সুন্দর, সে তো ভালোবাসাই চায়, শুধু ভালোবাসাই চায়। আর ভালোবাসার সাথে স্নেহশীলতার সাথে সুন্দর ব্যবহার করলেই সে মাথা ঠান্ডা হয়ে যায় তার, এবং শান্ত হয়ে যায়। এইভাবে তাকে ম্যানেজ করা যায়। এটা হচ্ছে ক্যারিড ডিজায়ার টু বি কেয়ারেস্ট, ক্যারিড ডিজায়ার টু বি ক্যারিড অ্যান্ড কেয়ারেস্ট। আর হচ্ছে ক্যারেস্ট বিং ডিজায়ার টু বি কেয়ারেস্ট চিলড্রেন ইন, অর্থাৎ সবসময় আদর চায়, আদর ভালোবাসা চায়। সে আদরের সঙ্গে বাহিত হতে চায়। ক্যারিড হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় বহন করে নিয়ে যাওয়া। সবসময় যেটা কোলে করেই বইয়ে নিয়ে যেতে হবে ব্যাপারটা এমন নয়। সে এখন খুব দুঃখী আছে, রাগান্বিত অবস্থায় আছে, সেই সময় তাকে ক্যারি করা হচ্ছে কিভাবে না, কেয়ারিস্ট, অর্থাৎ আদরের সঙ্গে খারাপ অবস্থা থেকে, খারাপ মন মানসিকতা থেকে শান্ত ও ভালো মন মানসিকতায় বাহিত করে নিয়ে যাওয়া, বাহিত করা, এটাই হচ্ছে ক্যারিড। এইভাবে তাকে ক্যারিড করা যায়। মেডিসিন হচ্ছে সাচারাম। মেডিসিন হলো সাচারাম, পালসেটিলার মতো দেখতে, কিন্তু পালসেটিলা এত বেপরোয়া নাই। এত বেপরোয়া হবার দুঃসাহস দেখানোর ক্ষমতা পালসেটিলার নেই। পালসেটিলার মধ্যে ডেফিয়েন্ট, আপনার মিসচিভিয়াস, ডিফিয়েন্ট, এগুলো নেই। অবস্টিনেট, এগুলো নেই। সে ইজিলি ইয়ার্লিং ডিসপোজিশন ক্যারেক্টার বিলং করে পালসেটিলা। পালসেটিলা হচ্ছে ধীর স্থির ব্যক্তি, নরম সরম, কঠিন পরিস্থিতির মোকাবেলা করার মতো শক্তপোক্ত মানুষ পালসেটিলা নয়, যেখানে সাচারামকে ম্যানেজ করাই কঠিন। বেপরোয়া, সে যদি মানবে না তো মানবে না। তো আপনারা ব্যক্তিত্বকে কিভাবে সিমিলিমাম করেন ওপরওয়ালাই জানে, আমি বুঝি না এগুলো। ওকে সাচারাম দেওয়া হয়েছিল, সাচারাম। তো সাচারাম ব্যক্তি মিষ্টি খেতে খুব পছন্দ করে এবং মিষ্টি ব্যবহার সে খুব পছন্দ করে। মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে এবং মিষ্টি ব্যবহারও পছন্দ করে। এই হলো সাচারাম। চলুন, আধ ঘন্টা হলো, আর আধ ঘন্টা টিপস নিয়ে একটু আলোচনা করি, দিয়ে আজকের আলোচনা শেষ করব। বলেন, পার্শ্ব পরিবর্তনশীল রোগ লক্ষণের সাথে স্মৃতিশক্তির দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা। পার্শ্ব পরিবর্তনশীল রোগ লক্ষণের সহিত স্মৃতিশক্তির দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, সেই সাথে স্বভাবগতভাবে মানুষটি হচ্ছে অত্যন্ত নোংরা প্রকৃতির মানুষ, খারাপ উগ্র প্রকৃতির স্বভাব চরিত্রের মানুষ, যাকে কেউ পছন্দ করে না।
কোনো মানুষই যাকে পছন্দ করে না। সে সমাজে শুধু মানুষকে জ্বালায়, যেমন মদ্যপান করে, বিভিন্ন নেশা করে, চুরি ডাকাতি করে, সমাজের যে সমস্ত খারাপ খারাপ কাজগুলো রয়েছে আজকাল তো সেই সবই দেখা যায় মানুষগুলোর মধ্যে। তো সেই সবই মানুষ, এইসব মানুষগুলোকে শান্তশিষ্ট, ভালো, সৎ চরিত্রের মানুষ যারা শান্তি প্রিয়, তারা ওইসব মানুষগুলোকে পছন্দ করেন এবং তাদের এই সমস্ত খারাপ ব্যবহারের মাধ্যমে মানুষজন খুবই অতিষ্ঠ হয়ে পড়ে, খুব কষ্টের মধ্যে পড়ে যায়। এই রকমের একজন মানুষ, যার যে স্নায়বিক দুর্বল এবং স্মৃতিশক্তি দুর্বল, প্রচুর স্মৃতিশক্তি দুর্বল, কিছুই মনে থাকে না, কি কথা বলছিল খেয়াল থাকে না, সেই সাথে পার্শ্ব পরিবর্তনশীল যে কোনো রোগ, মেডিসিনটি কি হবে? বলেন, মেডিসিন কি হবে? আজকে আপনাদের সঙ্গে আমি একসাথে পড়াশোনা করি। মেডিসিন কে বলুন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? পার্শ্ব পরিবর্তনশীল রোগ লক্ষণের সাথে স্মৃতিশক্তির দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, সেই সাথে উইক ক্যারেক্টারের মানুষ, অর্থাৎ খুব নোংরা, আগলি পার্সন। এই আগলি পার্সন গুলো আমরা কি করে বুঝি? এরা হচ্ছে লায়ার, এরা হলো সমাজের কুলাঙ্গার, যারা সমাজের সব থেকে অসামাজিক কাজকর্মগুলো করে এবং তাদের দ্বারা সমাজের লোকজন অনেক বেশি উপদ্রব অনুভব করে, সমাজের লোকের শান্তি ভঙ্গ হয়। এরকম ব্যক্তি, তার কোনো পার্শ্ব পরিবর্তনশীল যে কোনো পীড়া, সেটা আপনার মাইগ্রেন হতে পারে, বাতের ব্যথা হতে পারে, আজকে ডান পায়ে হলো, কদিন পরে বাঁ পায়ে হলো, আবার ডান পায়ে এলো, আবার বাঁ পায়ে গেল, এরকম একবার ডান দিকে একবার বাঁ দিকে, আজকে ডান দিকে হলো, পরের বার আক্রমণ বাম দিকে হলো, পরের বার আক্রমণ ডান দিকে হলো, এইরকম ভাবে যদি হয় তাহলে মেডিসিনটা কে হবে? ক্যাপসিকাম। ডাক্তার সাদ্দাম হোসেন বলছেন ক্যাপসিকাম। আর কেউ? আর কেউ? আচ্ছা, আমি আপনাদেরকে একটা কথা বলি, তার আগে বলি, এই মেডিসিন হলো ল্যাক্কানাইনাম। আপনাদের কনফিডেন্ট লেভেল গেল কোথায়? এই মেডিসিনটি হলো ল্যাক্কানাইনাম। আমি আপনাদেরকে বলি শুনুন, আমরা যারা ক্লাসিক্যাল বলে দাবি করি, আমরা, ওয়ালাইকুম আসসালাম ডাক্তার শফিউদ্দিন বিশ্বাস ভাই, অনেকদিন পর আপনার আগমন, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। আপনি তো অনেক ব্যস্ত মানুষ, সময় পান না, তো আশা করি ভালো আছেন, দোয়া করবেন। ক্লাসিক্যাল বলে যারা দাবি করেন, তারা দেখবেন পার্শ্ব পরিবর্তনশীল যে কোনো পীড়া হলে ল্যাক্কানাইনাম ব্যবহার করবে। রং প্রেসক্রিপশন, রং প্রেসক্রিপশন এগুলো। বিশ্বাস না হয় আপনি বাস্তব যদি কখনো আপনার সামনে ওই পেশেন্ট আসেন, যে একবার ডান দিকে হচ্ছে কষ্ট, একবার বাম দিকে হচ্ছে, আবার ডান দিকে, আবার বাম দিকে, এই ব্যক্তি যদি কখনো আপনার সামনে আসে, আমি আপনাকে বলে দিচ্ছি, সেই পেশেন্টের স্মৃতিশক্তির লোভ যদিও থাকে, থাক স্মৃতিশক্তির লোভ, কিন্তু মানুষ হিসাবে সেই ব্যক্তি যদি অত্যন্ত শান্ত, অত্যন্ত ভদ্র, অত্যন্ত শৃঙ্খল পরায়ণ, অত্যন্ত সহানুভূতি সম্পন্ন একজন মানুষ এরকম যদি হয়, তাকে আপনি ল্যাক্কানাইনাম দিয়ে দেখবেন তো রেজাল্ট পান কিনা, বুকে হাত দিয়ে বলবেন, স্বীকার করবেন বুকে হাত দিয়ে।
ফলাফলটা কি পেলেন আপনাকে বুকে হাত দিয়ে স্বীকার করতে হবে। হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতিতে 100 জনের মধ্যে 99 জন মানুষ অসৎ। আমরা মুখে নিজেদেরকে সততার দাবি রাখি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি 100-র মধ্যে 99 জন হোমিওপ্যাথি চিকিৎসকরা অসৎ। তারা কাজে এক করে আর মুখে আর এক বলে, মুখে একরকম বলে আর কাজে আর একরকম করে। মিলিয়ে নেবেন আমার কথা। ল্যাকটাইনাম প্রয়োগ করে আপনি বলবেন কি রেজাল্ট পেলেন, তারপর আপনার সঙ্গে কথা হবে। এই যে হচ্ছে হোমিওপ্যাথি ডাক্তার। আচ্ছা চলুন পরের টিপসে আসছি। কোষ্ঠবদ্ধতা, দুগ্ধ সহ্য অসহ্য। কোষ্ঠবদ্ধতা, দুগ্ধ অসহ্য, সেই সাথে মাথায় যন্ত্রণা বা দেহের শোথ বা বহুমূত্র। কোষ্ঠবদ্ধতা থাকলে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি এগুলো বেশি হওয়ার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে তার আপনার দুধ একদমই সহ্য হয় না, এবং এই সমস্যার সাথে তার মাথায় যন্ত্রণা করে। সেই সঙ্গে শরীরে যদি কোথাও শোথ বা বহুমূত্র থাকে। যাদের কিডনির প্রবলেম রয়েছে, একটা পেশেন্ট আপনার কাছে এলো যার কিডনির সমস্যা আছে। কিডনির সমস্যা থেকে এখন 2 পা ফুলছে, 2 পা ফুলেছে এবং শরীর ফুলছে অল্প, শরীরে জল জমছে, কিন্তু 2 পা বেশ ফুলে গেছে। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসা করলেন প্রস্রাব কেমন হচ্ছে, প্রস্রাব একটু ঘন ঘন হচ্ছে। পিপাসা বেশ আছে। পায়খানা কেমন হচ্ছে, পায়খানা শক্ত, 2 দিন 3 দিন অন্তর পায়খানা হচ্ছে। আর পায়খানা হচ্ছে শক্ত, 2 দিন 3 দিন পর পর অম্বল অ্যাসিডিটি হচ্ছে। ফলে দুধ খেলে পরে তার অম্বল অ্যাসিডিটি আরো বেড়ে যায়, পেটে গ্যাস আরো বেড়ে যায় এবং অস্বস্তি আরো বেড়ে যায়, অনেক বেশি কষ্ট পায় রোগী। তো অনেক চিকিৎসা করার পরে যখন সুস্থ না হয়েছে, তখন আপনার কাছে সেই পেশেন্ট এসছেন। এখন পরীক্ষা নিরীক্ষা করে অন্যান্য চিকিৎসকগণ তারা বলেছেন যে পেশেন্টের অবস্থা খুব খারাপ। এখন তো শরীর ফুলতে শুরু করেছে, মানে পেশেন্টের অবস্থা অনেক খারাপ, পেশেন্ট বেশি দিন বাঁচবে না, এরকম বলেছেন। এসব গল্প হয়তো আপনারা শুনলেন পেশেন্টের কাছ থেকে বা পেশেন্ট পার্টির কাছ থেকে। তারপর আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করলেন যে এই সমস্যা নিয়ে এতদিন ধরে চিকিৎসা করেছেন, এখন তো আপনি সুস্থ হতে পারলেন না, তো এরপরে আপনার কি মনে হয়? পেশেন্ট তখন বলবে যে কি আর মনে হবে, এত চিকিৎসা করলাম, এত চিকিৎসা করার পরেও তো সুস্থ হতে পারলাম না। তো এখন মনে মনে হয় যে এ রোগ আর সারবে না, এই রোগে আমার মরণ হয়ে যাবে। ভিতরে কিডনির অবস্থা হয়তো অনেক বেশি খারাপ হয়ে গেছে, যার জন্য আমি সুস্থ হতে পারছি না, তবে এই রোগে আমার মৃত্যু হয়ে যাবে। তো মৃত্যু তো হয়ে যাবে আপনি মনে করছেন, তো আপনার মনের মধ্যে মৃত্যুর কোনো ভয়টাই কিছু হয় না? না, আমি কোনো ভয় পাই না। আমি যে মরে যাব, আমার কিডনির সমস্যা হয়েছে, রোগ সারছে না, আমি মরে যাব, আমি জানি কিডনির সমস্যা যদি বেশি হয় তারা বেশি দিন বাঁচে না, কিন্তু আমার মরণের ব্যাপারে কোনো ভয়টাই কিছু হয় না। আমি মরে যাই, আজ মরলেও মরতে হবে, কাল মরলেও মরতে হবে। তো আমি চিকিৎসা যথেষ্টই করেছি, চিকিৎসা ঠিকঠাকই করেছি, না সারলে আমি বা কি করবো, কিছু করার নেই, এইভাবে যে কদিন চলে। এইরকম মন মানসিকতার সঙ্গে তার কষ্ট সম্বন্ধে জিজ্ঞাসা করে আগে জানতে পারলেন যে তার কোষ্ঠবদ্ধতা আছে, 2-3 দিন অন্তর পায়খানা হচ্ছে, 3-4 দিন পর পর পায়খানা হচ্ছে, পায়খানা অনেক শক্ত এবং খুব কষ্ট করে পায়খানা হয়, অনেক অনেক বেশি কষ্ট করে পায়খানা হয়। সেই সঙ্গে তার দুধ একদমই সহ্য হয় না, দুধ খেলে অম্বল অ্যাসিডিটি প্রচুর পরিমাণে বেড়ে যায়, প্রচুর অম্বল অ্যাসিডিটি বেড়ে যায়। তার মাথার যন্ত্রণা আছে, প্রচুর মাথার যন্ত্রণা,
এবং যেহেতু তার সুগার রয়েছে, সুগারের কারণে তার ডায়াবেটিসের জন্য বারবার প্রস্রাব হয়, তার পেটের মধ্যে জল জমতে পারে, জল অনেক বেশি হয়ে যেতে পারে। এই রকম পেশেন্টকে আপনি কি দেবেন? থ্যাংক ইউ স্যার, ডাক্তার আশরাফুল হক স্যার, থ্যাংক ইউ। আপনি কি বাংলাদেশে ফিরে এসেছেন স্যার? হজ কমপ্লিট করে কি বাংলাদেশে ফিরেছেন? মেডিসিন হচ্ছে ল্যাক ডিফ্লোর, মেডিসিন হলো ল্যাক ডিফ্লোর। মেটেরিয়া মেডিকাটা আমার আলোচনা শোনার পর মেটেরিয়া মেডিকা একটু করে নেবেন, তাহলে আপনাদের মনে থাকবে বেশি। মেটেরিয়া মেডিকা একটু করে নেবেন, তাহলে মনে থাকবে। চলেন পরেরটা বলি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দোয়া করবেন, আপনি ফিরে এসছেন অনেক ভালো, নিরাপদে ফিরে এসছেন, খুব ভালো। এবার আমি একটা পেশেন্টের সম্বন্ধে আপনাকে গল্প বলি। পেশেন্টের কোষ্ঠবদ্ধতা অথবা উদরময় যাই হোক আছে, পেটে প্রচুর গ্যাস অম্বল, পায়খানার সঙ্গে মাঝে মাঝে প্রায়ই আমাশা হয় এবং মলে টকটক গন্ধ, পেটে প্রচুর ভাব, অম্বল, অ্যাসিডিটি প্রচুর, টকটক ঝেঁকুর ওঠে এবং দুর্গন্ধ অধবায়ু নির্গত হয়। দুধ একদমই সহ্য হয় না, মাথায় খুব যন্ত্রণা করে, মাথায় ভীষণ যন্ত্রণা করে। এই হলো তার দৈহিক সমস্যা। এই সমস্যার সাথে তার মন মানসিকতার জায়গাতে কিছু সমস্যা রয়েছে, সেটা হলো যে সে মানসিকভাবে খুব দুঃখী, মানসিকভাবে ভীষণ দুঃখী। সে শান্ত, খিটখিটে কিন্তু নীরব, শান্ত বলতে নীরব বোঝাচ্ছি। সে ভিতরে ভিতরে খিটখিটে, বিরক্ত, কিন্তু সে নীরব, চুপচাপ হয়ে গেছে। কেন? না, পরিবারে তার পজিশন এমন একটা জায়গায় যেখানে তাকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আজকালকার পরিবারে এগুলোই সব থেকে বেশি বেশি হয়ে আসছে। বৃদ্ধ বাবা মা, স্বামী, মানে দাজ্জাল স্ত্রীর কাছে স্বামী, অথবা দাজ্জাল স্বামীর কাছে স্ত্রী, যেখানে তার কোনো প্রাধান্য নেই, তার কোনো গুরুত্ব নেই, তার কোনো মূল্য নেই, সে অত্যন্ত পরিত্যক্ত, অত্যন্ত অবহেলিত। এই রকমের মানুষ, তার ভিতরে অনেক দুঃখ, বেদনা, মর্মবেদনা, মর্মাহত, এই সমস্ত কষ্টগুলো তার ভিতরে রয়েছে। তো এসবের জন্য তার রাতে ঘুম হয় না, মনে যদি প্রচুর কষ্ট থাকে, দুঃখ থাকে, ক্ষুধা পেলেও খেতে ইচ্ছা করে না। এই নানান রকমের ভাবে তার পেটের মধ্যে গ্যাস অম্বল, অ্যাসিডিটি, কোষ্ঠবদ্ধতা অথবা উদরময় শুরু হয়েছে। তার কোনো খাবারই এখন খেতে ইচ্ছা করে না, দুধ তো একদমই সহ্য হয় না, মাছ একদমই ভালো লাগে না, মাংসটা ভালো লাগে, একটু মাংস হলে যেন খেতে পারি, মাছ ভালো লাগে না, সবজি তো মুখেই আসে না, একদম মুখেই, সবজি মুখের কাছেই নিয়ে যাওয়া যায় না, ভালোই লাগে না। তারপরে যদি কখনো একটু সবজি খাই, শাকসবজি, তো পেটে গ্যাস অম্বল আরো বেশি হয়ে যায়, প্রচুর অম্বল, অ্যাসিডিটি হেউ হেউ করে ঢেকুর ওঠে। দুপুরে খাওয়ার পর বিকালের দিকে অম্বল, অ্যাসিডিটি আরো বেশি হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার সাথে পরিবারের লোকজন যখন এত খারাপ ব্যবহার করে, আপনি সেখানে কি করেন? আমি চুপচাপ থাকি। কেন প্রতিবাদ করেন না? প্রতিবাদ করি না, প্রতিবাদ করলেই তো ঝামেলা বাড়বে, ঝামেলা অশান্তি বাড়বে, আমি তো ঝামেলা অশান্তি একদমই পছন্দ করি না, ঝামেলা অশান্তি আমি একদমই পছন্দ করি না, আমি চুপচাপ থাকি।
এবং চেষ্টা করি তাদের যে চাহিদা সেই কাজকর্মগুলো করে আমি তাদের চাহিদা পূরণ করতে যথাযথ চেষ্টা করি। মনের মধ্যে আমার যত কষ্টই থাক না কেন, পরিবারের লোকজনদের জন্য যা কিছু প্রয়োজন সমস্ত কাজকর্মগুলো আমি করি। কিন্তু শরীর আর পারছে না, এখন শরীর ভীষণ দুর্বল, মাথায় যন্ত্রণা, খুব কষ্টের মধ্যে আছি। আপনার এই কষ্টের কথাগুলো কাউকে বলতে ইচ্ছা করে? না, আমি বলি না, কাউকে বলি না। কেন? না, বলতে ভয় লাগে যে আমি একজনকে বলবো, সে আবার উল্টে তাদের কানে দিয়ে দেবে, তখন তারা আমার উপরে আরো ঝামেলা করবে। আমি এই ভয়ে আমি কাউকে কিছু বলি না। বলুন, মেডিসিন কি? কি মেডিসিন? যা বললাম সেম টু সেম পাবেন, এটাই সিমিলিমাম। এটাই হলো সিমিলিমাম। ফিজিক্যাল, মেন্টাল বোথ সাইড যখন পরিপূর্ণভাবে সিমিলিমাম হবে, জানবেন যে ওই পেশেন্ট জটিল অবস্থায় নেই, একেবারেই সরল অবস্থায় রয়েছে এবং খুব তাড়াতাড়ি রিকভারি করবে। তবে রিকভারি করার জন্য আর একটা জিনিস খুব বেশি প্রয়োজন, তা হচ্ছে এক্সাইটিং কজকে দূরীভূত করে তার আরোগ্যের পথে সহায়তা করা। কিন্তু পরিবারের পরিবেশ যদি খুব খারাপ থাকে, সেখানে আরোগ্য ক্রিয়া মন্দীভূত হবে, ত্বরান্বিতর পরিবর্তে মন্দীভূত হবে। কিছু করার নেই, কেননা মেইনটেনিং কজ বর্তমান থাকলে রোগ আরোগ্য হয় না অথবা বিলম্ব হয়। সবসময় যে সিমিলিম্যাম মেডিসিন দিলেই রোগ আরোগ্য হবে তা হবে না, এগুলো আপনারা দেখে নেবেন প্র্যাকটিক্যালি। তাহলে মেডিসিনটি কি হবে? ঠিক তেমনি এমনও তো অনেক ব্যক্তি রয়েছে যারা সংসারে এরকম কারোর সঙ্গে খারাপ ব্যবহার করলে সে কাঁচা বেঁধে ঝগড়া করতে শুরু করবে। এগুলো হচ্ছে এক একটা পার্সোনালিটি। আমরা তো পার্সোনালিটিকেই আইডেন্টিফাই করতে চেষ্টা করি, পার্সোনালিটিকেই তো আইডেন্টিফাই করার জন্য আমরা কেস টেকিং করি। আমাদের কেস টেকিং করার পিছনে অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য, এই ব্যক্তিটা কে, আমার সামনে যে ব্যক্তি বসে আছে ব্যক্তিটা কে, তাকে নির্ণয় করাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, এছাড়া আর কিছু নয়। বিভিন্ন প্রতিক্রিয়ার মধ্য দিয়ে আমরা ব্যক্তিকে আইডেন্টিফাই করি, কেননা প্রতিটা ব্যক্তি তার স্বভাবের অনুকূলে প্রতিকূল পরিস্থিতিতে প্রতিক্রিয়া প্রকাশ করে থাকে। সেই প্রতিক্রিয়াগুলোর ধরন দেখে আমরা ব্যক্তিত্বকে আইডেন্টিফাই করতে চেষ্টা করি। এটাই হচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসকদের একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নয়। আর এভাবে সিমিলিমাম হয়। যদি শুধু ফিজিক্যাল সিমটম জানা থাকে, মানসিক লক্ষণ না জানা থাকে, মেডিসিন ভুল হবে। কোনো কোনো জায়গায় কাজে লেগে যেতে পারে, কিন্তু পেশেন্টটা সারলো, কেন আরোগ্য হলো, এটা ওই চিকিৎসক জানতে পারবেন না। যদি তার কাছে কোন লক্ষণগুলোর ভিত্তিতে মেডিসিন দেওয়া হলো সেটা সম্বন্ধে পুরোপুরি ধারণা না থাকে, পারবে না। মেডিসিনটি আপনারা বলবেন না, আমি বলে দেব। কারো কারো তো বলা উচিত। ডাক্তার সুশীল কর্মকার, ডাক্তার সাদ্দাম হোসেন, বলুন কি মেডিসিন হবে? বলুন। আচ্ছা, আমি বলি, মেডিসিন হচ্ছে ম্যাগকার। মেডিসিন হলো ম্যাগকার। শুধু মাংস খেতে ভীষণ ভালো লাগে, টিউবারকুলার ডায়াথেসিস, পেটে প্রচুর অম্বল, অ্যাসিডিটি, উদরময়, মানেই ম্যাগকার, ইম্পসিবল, একদম নয়। শুধু এটুকুর ভিত্তিতে ম্যাগকার হবে না। আপনার সামনে যে ব্যক্তি বসে আছেন সেই ব্যক্তিটা কে, আপনি সেই ব্যক্তির ওষুধ দেবেন। এই ব্যক্তি হলো পেশেন্ট,
আপনি অম্বল অ্যাসিডিটি সারানোর ওষুধ দিচ্ছেন না, আপনি যখন ওই ব্যক্তির ওষুধ দেবেন তখন তার মধ্যে ইমিউনিটি পাওয়ার বুস্ট হবে এবং রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি পেয়ে রোগীকে সুস্থ করবে, রোগী নিজে নিজে সুস্থ হবে, অর্থাৎ সাসেপ্টিবিলিটি কমে আসবে। আমি যে লক্ষণগুলো বলেছি এই সব লক্ষণগুলো যদি থাকে তবে সে ন্যাক্কার, চমৎকার ওষুধ, ফেল হবে না। ম্যাকগার প্রচুর ভালোবাসা চায়, প্রচুর ভালোবাসা। যারা অরফ্যান হয়, অরফ্যান, অরফ্যান বা কি বলে ওদেরকে, অরফ্যান, অরফ্যানের বাংলাটা কি বেশ ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। অরফ্যান যার পিতা মাতা নেই, পিতা মাতা নেই যারা, যার অরফ্যান বাংলা কি বলে অরফ্যানের? প্লিজ কেউ একটু হেল্প করুন, যাদের জানা আছে একটু হেল্প করুন, লিখে দেন কমেন্টে। ভুলে যাচ্ছি, যার মা বাবা নেই, অরফ্যান, অনাথ, অনাথ, অনাথ শিশু, মনে পড়লো, অনাথ, এতিম, অনাথ। তো অনাথ শিশুদের, অনাথ শিশুরা হচ্ছে ভালোবাসার কাঙাল, ভালোবাসার কাঙাল। উফ, তাদের জন্য এই জগতে কোনো ভালোবাসা নেই, কোনো আদর নেই, কোনো যত্ন নেই, কোনো স্নেহ নেই, কোনো মমতা নেই, কোনো ভালোবাসা নেই। এটা হচ্ছে জাস্ট একটা ফিল। এই ফিল যদি আপনার বাবা মার হয়, যে বর্তমান তার অবস্থা, আপনার পরিবারের পরিস্থিতি এমন একটি অবস্থা হয়ে গেছে যেখানে আপনারা সবাই আছেন, এই জগতে সবাই আছে ওই ব্যক্তি, কিন্তু সবাই থাকার পরেও তার সাথে ওই পরিবারের লোকজনের এমন আচরণ হচ্ছে যে ওই ব্যক্তির সাথে অনাথের মতো আচরণ হচ্ছে, এতিমের মতো আচরণ হচ্ছে। এই জগতে যার বাবা মা নাই, তার এই জগতে আর কেউ নাই। তো ওই বৃদ্ধ লোক তার পরিবারের যে সমস্ত সদস্যদের উপর ভিত্তি করে নিজেকে বেঁচে থাকার স্বপ্ন দেখে, সেই মানুষগুলো যখন তাকে সম্পূর্ণভাবে পরিত্যক্ত করে দেন, সম্পূর্ণভাবে তাকে প্রত্যাখ্যান করেন, তখন তার ভিতরে অনাথের অনুভূতি আসে। এই জগতে তার আর কেউ নেই, তাকে আর কেউ ভালোবাসে না, টোটালি অনাথের অনুভূতি তার ভিতরে বিরাজ করে। সেই ব্যক্তি যখন তার এই কষ্টের কথা কাউকে বলে না, অনেক লাথি ঝাঁটা খেয়ে সে সেখানে মুখ দুমড়ে পড়ে থাকে, সে আর কোনো পুষ্টি পায় না, কোনো ভালোবাসা পায় না, অপুষ্টিতে ভুগে 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 শীর্ণ জীর্ণ হয়ে যাচ্ছে এবং রাত দিন দুশ্চিন্তায়, টেনশনে তার পেটে অম্বল অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, ক্ষুধা হয় প্রচুর, আর খেতে ইচ্ছা করছে না, কিচ্ছু ভালো লাগছে না, তার মনে কোনো শান্তি নেই। তবুও অশান্তির ভয়ে, ঝামেলার ভয়ে তার এই কষ্টের কথা বাইরের কোনো লোককে সে বলতে সাহস পায় না। কেউ আছে বলে না লোক লজ্জার ভয়ে, আমার সন্তানদের, আমার পরিবারের মান সম্মান নষ্ট হবে, এ কথা বলা উচিত নয়। কেউ আছে সে এই কারণে বাইরে কাউকে বলতে পারে না। আবার কেউ আছেন, এগুলো আলাদা আলাদা পার্সোনালিটি, যে আমি আমার এই কথাগুলো অন্য কাউকে যখনই বলবো তারাই এসে সেই কথা আবার এদের কানে দেবে
এদের কানে দিলে আমার সঙ্গে এরা আরো বেশি খারাপ আচরণ করবে। ঠিক এই ভয়ে সে মুখ খোলে না কারোর কাছে। তাহলে তার ভিতরে একটা সাপ্রেশন আছে, তার বলতে ইচ্ছা করে কিন্তু ভয়ে বলতে পারে না, তাহলে একটা সাপ্রেশন রয়েছে, একটা ইমোশন সাপ্রেসড আছে। ওই ব্যক্তি যখন ভালোবাসার কাঙাল হয়ে পড়বে এবং ফিজিক্যাল ওই সিমটম গুলো দেখা দেবে, ম্যাকগার্ভ দিয়ে দেখবেন কি হয়। আজকাল ম্যাকগার্ভের রুগী ভুরি ভুরি চলে আসছে স্বার্থপর পৃথিবীতে, স্বার্থপর ফ্যামিলিতে ম্যাকগার্ভের রুগী প্রচুর আরো আছে। প্রতিটা মানে আমাদেরকে দেখতে হবে যে প্রতিটা স্বভাবের মানুষ ঠিক এই রকমের একটা পরিস্থিতির মুখোমুখিতে তাদের রিয়াকশন কি হয়। ঠিক এই পরিস্থিতিতে ইগনিশিয়ার রিয়াকশন কি হবে, ম্যাকগার্ভের রিয়াকশন কি হবে, আপনার ভ্যানিলা রিয়াকশন কি হবে, অ্যাসিড ফসের রিয়াকশন কি হবে, নেট্রামিওর হলে তার কি রিয়াকশন হবে, যদি আপনার নাক্স ভূমিকা হয় তার কি রিয়াকশন হবে, সালফার ইত্যাদি বিভিন্ন যে মেডিসিন গুলো রয়েছে, এই সেম পরিস্থিতির মুখোমুখি হলে ওদের রিয়াকশন গুলো কি হবে, সেই রিয়াকশন গুলো যদি আপনারা জানতে পারেন, তাহলে গল্প করতে করতেই আপনি বুঝে যাবেন আপনার সামনে যে ব্যক্তি বসে আছেন সে এই ব্যক্তি, এটা বুঝে যাবেন এবং তাকে ওষুধ দেওয়াটা সুবিধা হয়। আমি এখানে শুধু ওই নির্যাতিত মানুষের জন্য মেডিসিন ম্যাকগার্ভের এই রিয়াকশনটা দেখালাম, তার মানে এই নয় যে প্রতিটা নির্যাতিত এরকম মানুষের মেডিসিন এখন থেকে ম্যাকগার্ভ হবে, একদম নয়। তো এই রকম সেম পরিস্থিতির আমি বলে দিই, আরেকটু ক্লিয়ার করে দিই। এই রকমের অসহযোগ অসহ অসহযোগ পরিস্থিতির সাথে বসবাসকারী ব্যক্তির মনে যদি দুশ্চিন্তা না থাকে, মেজাজে খিটখিটে না থাকে, যদি দুশ্চিন্তা না থাকে, অসন্তুষ্ট না থাকে, খিটখিটিপনা না থাকে, ম্যাকগার্ভ হবে না। যদি তার ভিতরে সুখ অনুভব থাকে, ভালো লাগা অনুভব থাকে, দুশ্চিন্তা অনুভব না থাকে, অর্থাৎ পরিস্থিতিকে সে মেনে নেয়, এইরকম পরিস্থিতিকে সে মেনে নিয়ে চলে, তাহলে ম্যাকগার্ভ হবে না, তাও বলে দিলাম। তো চলুন আজকের আলোচনা আর বাড়াবো না, আপনাদের ভালো লাগছে না। আমার আলোচনা অনেক জটিল, যেহেতু হোমিওপ্যাথি অনেক জটিল, আমার আলোচনা অনেক জটিল, আমি যেভাবে সহজে বুঝি সেইভাবে সহজ করে বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তো যারা আমার আলোচনাকে সহ্য করতে পারেন না, আমার আলোচনা তাদের ভালো লাগবে না। যারা শর্টকাট ওয়ে খোঁজার চেষ্টা করেন, আমার হোমিওপ্যাথি তাদের জন্য নয়, হ্যানিম্যানের হোমিওপ্যাথি তাদের জন্য নয়, অসম্ভব ব্যাপার। তো আলোচনা কেমন লাগলো বলুন। এই ভিডিও অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকে পরবর্তীতে এই আলোচনা দেখতে পারবেন, যখন খুশি তখন দেখতে পারবেন। অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি ইউটিউব চ্যানেল যারা এখনো দেখেননি, নাম জানেন না, তারা সার্চ দেবেন অ্যাম্বিশন অফ হোমিওপ্যাথি, ইংরাজি বা বাংলাতে লিখে সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন, প্রচুর আলোচনা আছে। আমার আলোচনাগুলো খুব গুরুত্ব সহকারে শুনতে হবে, তাহলে বুঝতে পারবেন, তাছাড়া বোঝা যাবে না। আসলে আলোচনাগুলো যদি ধারাবাহিকভাবে করা যায় তাহলে জিনিসটা বোঝা যায়, ধারাবাহিকভাবে বোঝা মানে করাটাও খুব সমস্যা, যখন যেভাবে আসে আর কি তখন সেইভাবে করা হয়, তো মুশকিল বোঝা। তো চলুন আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার পরবর্তী কোনো লাইভে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে।